আসসালামু আলাইকুম সবাইকে। সালফিরিক বেঞ্চ কর্তৃক আয়োজিত এসএসসি 26-এর টেস্ট প্রিপারেশন এবং রিকভারি কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার তরঙ্গ ও শব্দ নিয়ে আলোচনা করব, যেখানে আমরা তরঙ্গের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো দেখব। শব্দ কি জন্য তরঙ্গর সাথে কানেক্টেড, বা এসএসসির 2026 সালে এসে আমাদের এই চ্যাপ্টারটা থেকে বোর্ড কোশ্চেনগুলো কেমন থাকবে, বোর্ড কোশ্চেনের সিকিউ এমসিকিউগুলো কেমন থাকবে, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো কি হইতে পারে, এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে বারবার কেমন কোয়েশ্চেন আসছিল, এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি হইতে পারে। এবং এই চ্যাপ্টারটা আসলে আমাদের এসএসসি লাইফে বা এসএসসির যে তুমি একাডেমিক প্রোগ্রাম, বা আমি যে সামনে তোমরা অলরেডি মেট্রিক পরীক্ষা দিবা, সেটার পাশাপাশি আরেকটা জিনিস তোমাদের মনে আছে কিনা, সেটা হচ্ছে এনডিসি, এইচসিসি এবং সেন্ট জোসেফ, অর্থাৎ কলেজ অ্যাডমিশনের সেগমেন্টে খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এবং এখান থেকে প্রত্যেক বছর এই দুইটা পার্টে মাস্ট কোয়েশ্চেন হবেই। তার মানে আমাদেরকে কিন্তু মেইনলি ফোকাস রাখতে হবে এই চ্যাপ্টারটা শুধুমাত্র আমার বোর্ডের জন্য ইম্পর্টেন্ট তাই না, শুধুমাত্র যে ভাইয়া বোর্ডের জন্য পড়বো সেটা না। পাশাপাশি যাদের টার্গেট আছে যে ভাই আমি এখন থেকে নিজেকে নটরডেম, সেন্ট জোসেফ অথবা হোলি ক্রসের যে কোনো একটা স্টুডেন্ট হইতে চাই, তাদের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তার মানে এই চ্যাপ্টারে আমরা ফিজিক্সের, আমি যদি বলি 1/3, ফিজিক্সের 1/3-এর মধ্যে 1/3 মধ্যে এই চ্যাপ্টারটা একটা অংশ। এবং এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফিজিক্সের এসএসসি লেভেলের জন্য। তার মানে এই চ্যাপ্টারে তোমাদের যদি মনে হয় যে ভাইয়া এই চ্যাপ্টারের কনসেপ্টটা তাহলে কিভাবে ক্লিয়ার করা যায়, প্রতিটা ক্লাসের প্রতিটা টপিকে আমি তোমাদের এই জিনিসগুলো তুলে ধরার ট্রাই করবো। এবং এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো আসতেছিল, বা আমি যদি বলি যে এমসিকিউ গুলো আসতেছিল, সেগুলোর অ্যানালাইসিস আমি তোমাদের কাছে তুলে ধরবো, যেন এই চ্যাপ্টারটা তোমরা খুব ইজিলি বা শর্টলি বুঝতে পারো। ঠিক আছে? তাইলে সম্পূর্ণ ক্লাসে তোমাদেরকে মনোযোগ দিয়ে ক্লাসটা করতে হবে। পাশাপাশি কিছু এইচডাব্লিউ তোমাদের জন্য দিব, যেগুলো তোমাদের বোর্ডে এমসিকিউ সিকিউতে আসবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই পূর্ণাঙ্গ ক্লাসে আমি তোমাদের রিফাত ভাই আছি তোমাদের সাথে। আমি পড়াশোনা করছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ভাইয়া ছিল ম্যাক্স জোসেফাইট। তো আশা করতেছি এই ক্লাসে তোমরা খুব উপকৃত হবে এবং এই ক্লাসটা খুব মজার ভাবে করবা, তোমরা মজার ছলে করবা ইনশাল্লাহ। চলো আমরা প্রথম স্লাইডটাতে চলে যাই। আমি আমার প্রতিটা ক্লাসে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট টপিক সাজাই রাখি, যেগুলো আসলে আমার মতে যে এই টাইমে এসে, ঠিক আছে, এসএসসি পরীক্ষা আর কিন্তু বেশি দিন নাই, আর মাত্র কয়েক মাস বাকি আছে। বা আমি যদি বলি তোমরা এখন প্রি টেস্টের অলরেডি অনেক স্কুল দিয়ে দিছে, ঠিক আছে, অনেক স্কুলের প্রি টেস্ট পরীক্ষা হয়ে গেছে, আবার অনেক স্কুলের প্রি টেস্ট পরীক্ষা সামনে হবে। তাহলে এই টাইমে এসে ভাইয়া একটা চ্যাপ্টার কিভাবে গোছায় উঠানো যাইতে পারে, বা কিভাবে একটা চ্যাপ্টারকে এই টাইমে এসে আসলে একটা চ্যাপ্টার কিভাবে গোছায় উঠতে পারবো আমরা, ঠিক আছে। একটা চ্যাপ্টারে কিভাবে সব টপিক আমাদেরকে ধরে ধরে পড়তে হবে না, নেভার। একটা চ্যাপ্টারে সব টপিক কোনোদিন পড়া যাবে না, বা একটা চ্যাপ্টারে সব টপিক থেকে বোর্ড কোয়েশ্চেন আসেও না। তাহলে ভাই আমি কিভাবে স্টার্ট করতে পারি আমাদের এই টপিকগুলো, তার জন্য আমি একটু বলে দিছি যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, একটা চ্যাপ্টারের কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ। দেখো, তরঙ্গ শব্দর এই চ্যাপ্টারে প্রথমে আমাকে আগে জানতে হবে যে ভাইয়া তরঙ্গ মানে কি। তরঙ্গ তরঙ্গ মানে, তরঙ্গের ইংলিশ টার্মসটাকে আমরা বলি ওয়েভস। কি বলি ভাইয়া? ওয়েভস। এবং শব্দকে আমরা বলি সাউন্ড। তো ওয়েভস এন্ড সাউন্ড জিনিসটা মনে হইতে পারে ভাইয়া আসলে কি কানেক্টেড? হ্যাঁ। কিভাবে কানেক্টেড থাকে? শব্দ কিন্তু এক প্রকারের তরঙ্গ। এবং এই চ্যাপ্টারে আমরা হচ্ছে যে তরঙ্গের বিভিন্ন প্রকারভেদ দেখবো। কি কি দেখবো একটু দেখো। প্রথমে আমরা জানবো যে তরঙ্গ জিনিসটা কি, অর্থাৎ তরঙ্গ কিভাবে আমরা আলোচনা করতে পারি, বা তরঙ্গ কি আসলে। দেন আমরা দেখবো তরঙ্গের কিছু বৈশিষ্ট্য। এই যে তরঙ্গ কি পড়ার সময় তুমি আগে জেনে যাবে যে তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি। তারপরে ভাই আমরা কি দেখবো, তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশির মধ্যে গাণিতিক যে সম্পর্ক আছে সেগুলো, অর্থাৎ তরঙ্গ যখন তুমি পড়তেছিলে কিছু রাশি পাবা। আমি কিছুক্ষণ পরে তোমাদেরকে একটা ব্ল্যাঙ্ক সাইডে দেখাবো কি কি রাশি পাইতে পারো। তার মধ্যে একটু হিন্টস দিয়ে দিই, আমরা বেগ সম্পর্কে ধারণা পাবো, যেটাকে আমরা বলি তরঙ্গের বেগ। আমরা কম্পাঙ্ক নিয়ে কাজ করব।
আমরা তরঙ্গের দৈর্ঘ্য নিয়ে কাজ করব, ল্যামডা দিয়ে কাজ করব, আমরা আরো কিছু কিছু কনসেপ্ট নিয়ে কাজ করব, আমরা হচ্ছে অ্যামপ্লিটিউড বা দশা নিয়ে কাজ করব। অর্থাৎ তরঙ্গের এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন ধরনের গাণিতিক রাশি সম্পর্কে দেখতে পারবো, কিভাবে তরঙ্গটাকে পরিমাপ করা যেতে পারে ভাইয়া, একটা তরঙ্গ কিভাবে পরিমাপ করা যেতে পারে সেই জিনিসগুলো দেখবো। আমি একটু বলে দিই এই জায়গাটাতে, ধরো আমি তোমাকে বললাম যে এটা একটা তরঙ্গ, অর্থাৎ এটা এ পয়েন্টে আছে, এটা হচ্ছে আমার বি পয়েন্টে আছে। এখন এই তরঙ্গটার দৈর্ঘ্য কত হবে এটা তুমি জানো না, কিভাবে জানবা? ল্যামডার সাহায্যে। এই তরঙ্গের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা। ঠিক আছে, কি দ্বারা প্রকাশ করি ভাইয়া? ল্যামডা। এখন এই ল্যামডাটা কিভাবে ভাই আমরা ক্যালকুলেট করতে পারি? তুমি যদি কোনো কারণে এই তরঙ্গটার ভেলোসিটি জানো, ভেলোসিটি বা বেগ, ভেলোসিটি অথবা বেগ তুমি যদি জানো এই তরঙ্গটার, ঠিক আছে, এই তরঙ্গটার বেগ সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে, তরঙ্গটার কম্পাঙ্ক সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে, তরঙ্গটার কম্পাঙ্ক সম্পর্কে তোমার যদি আইডিয়া থাকে, বা ফ্রিকোয়েন্সি সম্পর্কে যদি তোমার আইডিয়া থাকে, এবং এই যে তরঙ্গটা তোমার যে দৈর্ঘ্যটা সেটাকে তোমাকে বের করতে হবে, অর্থাৎ এটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারবো? আমি লিখতে পারবো ভি ইজ ইকুয়াল টু কি? এফ ল্যামডা। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে দেখো তো? ল্যামডা ইজ ইকুয়াল টু তখন হয়ে যাবে বি বাই এফ। তার মানে একটা জিনিস খেয়াল করো, ল্যামডার যে সূত্রটা আছে সেটা আমি ইজিলি পেয়ে যাবো কিভাবে? বি বাই এফ দিয়ে। তার মানে এখন আমি তোমাকে বলতে পারি যে ভাই আমার কাছে একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, তাহলে এইখান থেকে আমি চাইলে কি তরঙ্গের বেগটাও বের করে ফেলতে পারি। তার মানে এই ওয়েগুলোতে তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। দেন দেখো তারপরে ভাইয়া, তারপরে কোন পার্টটা নিয়ে পড়বো? দেখো 3 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার কি শব্দ তরঙ্গ। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য, শব্দ তরঙ্গটা আসলে কিভাবে কাজ করে। দেখো শব্দ কিন্তু এক প্রকারের তরঙ্গ, এবং শব্দ আসলে মেনটেন করে কিভাবে? একটা সাউন্ড আসলে ডিপেন্ড করে, একটা সাউন্ড ডিপেন্ড করে বিভিন্ন ক্রাইটেরিয়ার উপরে। কি লেভেলে ক্রাইটেরিয়া হইতে পারে? ধরো আমি তোমাকে বললাম যে ধরো তুমি সাউন্ড করতেছো মুখ দিয়ে, তো সেটা হইতে পারে ভাইয়া যখন আমি পানির নিচে সাউন্ড করি, একটা ওয়ে আছে। আমি যখন আরেকজন আমার মানুষ সামনে দাঁড়িয়ে আছে, বায়ুবীয় মাধ্যমে আমি সাউন্ড করতেছি। আরেকটা ওয়ে হইতে পারে যখন তোমরা রেল লাইনে, তোমাদের মনে আছে কিনা যায় না, রেল লাইনে তোমরা যখন রেল লাইনের পাতগুলো থাকে, এখানে যদি কেউ ট্রেন আসার আগে কান দিয়ে রাখে, তখন দেখবে এখান থেকে একটা সাউন্ড আসে, অনেক হিউজ লেভেল একটা সাউন্ড আসে। তার মানে এই যে দেখো তিনটা মাধ্যমে তিনটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ শব্দকে তুমি যখন কঠিন মাধ্যমে একভাবে শুনতেছিলা, যখন তুমি তরল মাধ্যমে আসছো তখন আরেকভাবে শুনতেছো, যখন তুমি বায়ুবীয় মাধ্যমে গেছো তখন আরেকভাবে শুনতেছো। তার মানে দেখো এই যে শব্দ জিনিসটা কি, আসলে শব্দ কি এক প্রকারের তরঙ্গ, কেন তরঙ্গ, বা তরঙ্গ এই শব্দ তরঙ্গের বৈশিষ্ট্যটা কি, এই টপিকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু। দেন আমরা দেখবো প্রতিধ্বনি। ভাইয়া প্রতিধ্বনি, প্রতিধ্বনি জিনিসটা কি? প্রতিধ্বনি মানে হচ্ছে আমি বললাম যে ধরো তুমি একটা বদ্ধ রোমের মধ্যে আসো, ঠিক আছে, একটা ধরো বদ্ধ একটা সার্কুলার রোমের মধ্যে আসো, তো একটা সার্কুলার শেপে তুমি রোমের মধ্যে আসো একটা বদ্ধ, তো এই যে রোমটা আছে এই রোমের, ধরো আমি তোমাদেরকে বললাম যে এই রোমে তুমি ছাড়া এখানে আর কেউ নাই, ঠিক আছে। তো ওই টাইমে কি হবে, ধরো তুমি এখান থেকে যখন সাউন্ড করবা দেখবা যে এই সাউন্ডটা এই যে দেয়ালের মধ্যে বাড়ি খেয়ে আবার তোমার কাছে কি করবে, ব্যাক করবে, ঠিক আছে। তাহলে এই যে বদ্ধ বা সার্কুলার যে শেপে তুমি যে সাউন্ড করতেছিলা, ঠিক আছে, এই যে সাউন্ডটা আবার রিফ্লেক্ট করে তোমার কাছে আসতেছে, সেটাকে আমরা বলি প্রতিধ্বনি। তো প্রতিধ্বনি কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে, এই চ্যাপ্টারের জন্য। এটাও কিন্তু 2 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক, ঠিক আছে। এখান থেকে কিন্তু প্রত্যেকবার সিকিউতে কোয়েশ্চেন হয়, ঠিক আছে। সো এটা একটু ভালো করে দেখতে হবে। দেন আমরা দেখবো দৈনন্দিন জীবনে প্রতিধ্বনির ব্যবহার। আমরা যে দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের প্রতিধ্বনিকে ইউজ করতেছি, কিভাবে ইউজ করতেছি চলো একটু দেখি। তোমরা জানো আমরা পানির নিচে, আমরা যখন পানির নিচে বিভিন্ন ধরনের যুদ্ধ যান, তার মধ্যে একটা জিনিস কি, একটা জিনিসের নাম হচ্ছে সাবমেরিন। তো সাবমেরিন কি করে, যখন সমুদ্রের যে তলদেশগুলোতে থাকে ওইখানে সাবমেরিনের কাজ হচ্ছে যে ওই সমুদ্রটা কি পরিমাণের গভীর, বা সাবমেরিনটা প্লবতাকে কিভাবে কাজে লাগিয়ে মিডল পয়েন্টে যাবে বা সমুদ্রের অর্ধ গভীরতায় যাবে, সেই জিনিসটা কিভাবে ইউজ করে ভাইয়া প্রতিধ্বনির সাহায্যে। সেই প্রতিধ্বনিটাকে আমরা কি বলি, সেই যন্ত্রটাকে আমরা বলি সোনার। সেই যন্ত্রটাকে আমরা কি বলবো ভাইয়া, সোনার। তার মানে দেখো এটাও কিন্তু একটা প্রতিধ্বনির কি, এটাও একটা প্রতিধ্বনির কিন্তু সিস্টেম। তার মানে দেখো আমার প্রতিটা জায়গায় তরঙ্গটাকে আমি কাজে লাগাচ্ছি,
সেটা হইতে পারে ভাইয়া আমি এখান থেকে এই যে সাবমেরিন থেকে আমি হচ্ছে প্রতিধ্বনি দিলাম, তো প্রতিধ্বনি দেওয়ার পরে যখন আমি ধ্বনি দিলাম তখন দেখা গেল এটা যখন রিফ্লেক্সড হয়ে আবার আমার কাছে আসতেছে, একটা সূত্র আমরা বলছিলাম 2D = VT, তার মানে যখন রিফ্লেক্স করে আবার আমাদের কাছে আসতেছে তখন দেখা যাচ্ছে যে পরিমাণে সময় লাগতেছে ওই সময়টাকে আমি কি করলাম বেগ বা ভেলোসিটি দিয়ে আমি হচ্ছে ক্যালকুলেট করে আমি তার দৈর্ঘ্যটা বের করে ফেললাম। তাহলে এইভাবে যদি আমি দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি তাহলে আমি বুঝেই যাব যে আমার এই যে সাবমেরিন জাহাজটা কি পরিমাণের উচ্চতায় আছে বা কি পরিমাণের গভীরতা আছে। খুব ইম্পর্টেন্ট ভাই, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে। তারপর একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস খেয়াল করো তো কি, দৈনন্দিন জীবনে প্রতিধ্বনির ব্যবহার গেল, শব্দের বেগ ভাইয়া এই যে সাউন্ড নিয়ে বলতেছিলেন অনেক কথা, দেখো সাউন্ড বারবার আসতেছে, সাউন্ড জিনিসটা কি পরিমাণের ইম্পর্টেন্ট জিনিস, সাউন্ড বারবার আসতেছে। তো এই যে শব্দটা আমি বলতেছিলাম, শব্দের বেগ, ভেলোসিটি, কম্পাঙ্ক যেটাকে আমরা বলি ফ্রিকুয়েন্সি, তারপরে শব্দের তরঙ্গ যে দৈর্ঘ্যটা আছে সেটার মধ্যে গাণিতিক সম্পর্ক, কিভাবে গাণিতিক সম্পর্ক, ম্যাথ, সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট এটা ম্যাথ। এখান থেকে কিন্তু প্রত্যেকবার ম্যাথ কোয়েশ্চেন হয়, সো ভালো করে এটা খেয়াল রাখতে হবে। তারপর আমরা কি দেখতেছি একটু খেয়াল করো, দেন আমরা দেখতেছি যে হচ্ছে যে শব্দ এবং বেগের যে পরিবর্তনগুলো আছে, শব্দের বেগের কি কি লেভেলের পরিবর্তন হইতে পারে, শব্দ বেগের অনেক অনেক ধরনের পরিবর্তন হইতে পারে, ঠিক আছে। তো কেমন পরিবর্তন হয় যে শব্দকে, ওই যে আমি কিছুক্ষণ আগে তোমাকে বলতেছিলাম মাধ্যমটা চেঞ্জ করে দিলাম, মাধ্যমটা চেঞ্জ করে দিলাম, আমি আমি মাধ্যমটা চেঞ্জ করে দিলাম, একটা হচ্ছে যে কঠিন রাখলাম, একটা আমার ইচ্ছে হইলো আমি কঠিন রাখলাম, একটা হচ্ছে আমি তরল রাখলাম, আরেকটা আমি হচ্ছে বায়বীয় রাখলাম। তো আমি চেঞ্জ করে দিলাম মাধ্যমটা, তো মাধ্যমটা চেঞ্জ করে দিলে শব্দের বেগটা কি আর আগের জায়গায় থাকবে? কোনোদিন আগের জায়গায় থাকবে না, বেগটাও অটোমেটিকলি মাধ্যমের সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। দেন হচ্ছে শ্রাব্যতার সীমা। শ্রাব্যতা জিনিসটা কি? শ্রাব্যতা মানে হচ্ছে যে এমন একটা জিনিস, আমি যদি বলি যে ভাইয়া আমি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, তো ফ্রেন্ডের সাথে কথা বলার সময় কি হয় বলো তো, তুমি যখন তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো তখন দেখা যায় যে তোমার ফ্রেন্ডটা তোমার কথা ইজিলি শুনতেছে কানে, ঠিক আছে। আমি আমার ফ্রেন্ডের সাথে যখন কথা বলি ইজিলি, অথবা তোমরা এই যে ভিডিওটা দেখতেছো যে সাউন্ড দিয়ে শুনতেছো কানে, তোমার প্রতিধ্বনিতা যাওয়ার কারণে তুমি সাউন্ড দিয়ে শুনতেছো। তো অনেক সাউন্ড আছে, যেমন কি আমি যদি একটা এক্সাম্পল বলি, ধরো পিঁপড়া, ঠিক আছে, পিঁপড়া যে কথা বলতেছে বা পিঁপড়া যে কাজ করতেছে এই সাউন্ডটা কি তুমি শুনতে পারো? বা খরগোশের সাউন্ড বা একদম যে নর্মাল যে আওয়াজগুলো এগুলো কি তোমরা শুনতে পারো? বা পশু পাখিরা যে আওয়াজ করে বা কথা বলে এগুলো কি আমরা শুনতে পারি? না, শুনতে পারি না। কেন ভাইয়া শুনতে পারি না? কেন শুনতে পারি না? কারণ আমরা আসলে ওই শ্রাব্যতার সীমাটা মেনটেন করতে পারি না, বা আমাদেরকে আল্লাহ তাআলা কিন্তু ওই সীমাটা দেয় নেই, অর্থাৎ আমাদের একটা ল্যাকিংস আছে, এই সীমাটা আমরা অতিক্রম করতে পারি না, বা এর থেকে আমরা যতটুকু সাউন্ড শুনি তার থেকে এই সীমাটা অনেক কম। তো এই সীমার কাছে পৌঁছাইতে পারি না, বা ওই যে আমাদের কানে আসার জন্য ওই সাউন্ডটাও আসে না। এটার জন্য মূলত আমরা কি করি না, শ্রাব্যতার সীমাটা মেনটেন করি, অর্থাৎ আমরা সব জিনিস কি করতে পারি না, নিজেরা শুনতে পারি না। দেন এদের ব্যবহার, এটাকে কিভাবে কাজে লাগাইতে পারি, ঠিক আছে, এই জিনিসটা একটু খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবা। শব্দের পিচ, শব্দের পিচ মানে কি? শব্দের পিচ মানে হচ্ছে যে একটা শব্দ কি পরিমাণে তীক্ষ্ণতার সহিত তোমার কাছে আসতেছে, বা শব্দটা, অনেকে দেখবা যে তোমরা শব্দকে ইউজ করে কাজ ভেঙে ফেলে, তীক্ষ্ণতা, শব্দের পিচকে ইউজ করে, শব্দের তীক্ষ্ণতাকে ইউজ করে। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। লাস্ট পার্ট, ঠিক আছে, লাস্ট পার্ট সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে শব্দ দূষণ, ঠিক আছে। এখন শব্দ দূষণ নিয়ে একটু যদি কথা বলতে যাই, সেটা হচ্ছে বাস্তব জগতে তো আমরা সবাই পড়াশোনা করতেছি, ঠিক না? তো পড়াশোনা করার পরে আসলে দিন শেষে আমরা মোরালিটি কি আসলে শিখতেছি পড়াশোনা করে? এই জিনিসটা একটু তোমাদেরকে আমি কোয়েশ্চেন করব যে, আচ্ছা, বাস্তব জগতে তো আমরা সবাই পড়াশোনা করতেছি, আসলে পড়াশোনা করে আসলে কি আমরা সত্যিকার অর্থে মোরালিটি শিখতেছি বা একটা ভালো মানুষ হইতে পারতেছি কি? এই জিনিসটা আমার কাছে তোমাদের প্রশ্ন। যেমন কি কিছুদিন আগে আমি একটা জিনিস দেখছি যে অনেক ছাত্ররা, ঠিক আছে, ছাত্রই বলবো, ঠিক আছে, স্কুলে পড়ে, ওরা কি করলো, ওরা হচ্ছে যে একটা ছুটির দিনে ওরা হচ্ছে যে একটা ট্রাকে করে হচ্ছে যে তোমার সাউন্ড বক্স নিয়ে রাস্তার, ঠিক আছে, রাস্তার পাশে যাচ্ছে, দেন হসপিটালের পাশে খুব মানে লাউড স্বরে ওরা হচ্ছে গানটা বাজায় বাজায় চলে যাচ্ছে। এখন একটা জিনিস তোমরা একটু চিন্তা করো, এই যে শব্দ দূষণ জিনিসটা,
ঠিক আছে, এই যে শব্দ দূষণ জিনিসটা একটু খেয়াল করো তো। হসপিটালে যে মানুষটা 7 দিন ধরে ব্যথার কারণে বা অপারেশনের কারণে ঘুম যেতে পারে নাই, 8 নাম্বার দিনে যে এই মানুষটা ঘুম গেছে, কিন্তু ওদের সাউন্ডের কারণে এই মানুষটার ঘুম আবার ভেঙে গেছে। তার মানে ওর ওই টাইমে কি পরিমাণের কষ্ট হচ্ছিল। ঠিক আছে, আবার আমি যদি বলি স্কুল কলেজের সামনে ছোট ছোট বাচ্চারা যারা এত শব্দ নিতে পারে না, তাদের সামনে দিয়ে এই জিনিসগুলো হচ্ছে। ঠিক আছে, অথবা যেগুলো হচ্ছে আমাদের হসপিটাল, স্কুল, কলেজ, ঠিক আছে, যেখানে পাঠদান হচ্ছে, রুগীদের যত্ন নেওয়া হচ্ছে, সেখানে যেও কিন্তু কেউ হচ্ছে যে খুব জোরে গাড়ি চালাইয়ে খুব বেশি করে হর্ন বাজাচ্ছে, কেউ হচ্ছে ডিস্কো তোমার হচ্ছে যে সাউন্ড গুলো নিয়ে যাচ্ছে। এটা আসলে কেন হচ্ছে আসলে? ঠিক আছে, দিন শেষে আসলে আমরা শিখে, ঠিক আছে, আমরা যে ভালো একটা শিক্ষা যে আমরা মেনটেন করতেছি, এটার কি আসলেই কোনো সঠিক শিক্ষার ফলাফল না। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, প্লিজ, যেগুলো আমাদের হসপিটাল, যেগুলো আমাদের স্কুল কলেজ, তোমরা যারা ভবিষ্যতে যেখানেই যাও না কেন, ঠিক আছে, আমার স্টুডেন্টরা, তারা কিন্তু এই জিনিসগুলো একটু মেনটেন করো। কোনোভাবে ভাই শব্দ দূষণ করা যাবে না ভাইয়া, কোনোদিন শব্দ দূষণ করো না। এবং শব্দ দূষণের ফলে কি হচ্ছে, কারণ হচ্ছে যে হার্ট, যারা হার্টের রোগী তাদের হার্টটা খুব দুর্বল থাকে, অতিরিক্ত শব্দ হলে তাদের হার্টে স্ট্রোক হয়ে যায়, অনেক কাহিনী হয়। তো এই জিনিসগুলো আমরা দেখবো এবং এটার ফলাফলটা কি, ঠিক আছে, অবশ্যই এটার ভালো কোনো ফলাফল নেই, ইতিবাচক কোনো ফলাফল নেই, এটার ফলাফল হবে অলওয়েজ নেতিবাচক। এই জিনিসটা তোমাকে মেনটেন করতে হবে। ওকে, দেন আমরা চলে আসি নেক্সট স্লাইডে। আচ্ছা আচ্ছা, খেয়াল করো এই স্লাইডে বেসিক্যালি আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড রাখছি তোমাদের জন্য, যেন তোমাদেরকে একটু তরঙ্গ এবং শব্দ নিয়ে কিছু টপিক একটু ক্লিয়ার করতে পারি। আর তরঙ্গ জিনিসটা আমি যদি একটু সহজভাবে ক্লিয়ার করি, ধরো আমি তোমাদেরকে বললাম একটা অ্যাক্সিস নিলাম, এটাকে আমি বললাম এক্স এক্স, এটাকে বললাম আমি কি, আমি দুইটা অ্যাক্সিস নিলাম, এই অ্যাক্সিসটাকে আমি বললাম এক্স অ্যাক্সিস, এটাকে আমি বললাম কি ওয়াই অ্যাক্সিস। আচ্ছা ভাইয়া, দুইটা অ্যাক্সিস নিলেন, ভালো কথা। এই অ্যাক্সিসের যে মেইন পয়েন্টটা আছে, যেটাকে আমি বলি মিডল পয়েন্ট বা সার্কুলার যে অ্যাক্সিসটা আছে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাক্সিসের যে মেইন পয়েন্টটা আছে, ঠিক আছে, এই মেইন পয়েন্টটাকে আমরা বলতে পারি তার মূল বিন্দু, ঠিক আছে, বা মেইন পয়েন্ট। তো এই মেইন পয়েন্টকে আমরা 0,0 বিন্দু দ্বারা স্থাপন করে, অলরেডি তোমরা আবরার ভাইয়ের কিন্তু ম্যাথ ক্লাসে কিন্তু তোমরা এগুলো শিখে গেছো আশা করতেছি। তো এই জায়গায় কি হচ্ছে দেখো তো, এই যে এই মেইন পয়েন্ট থেকে আমার একটা তরঙ্গ কি হচ্ছে, স্টার্ট হইলো, স্টার্ট হয়ে একটা নির্দিষ্ট পরিমাণে দূরত্ব অতিক্রম করছে, যেটাকে আমরা এই দ্বারা প্রকাশ করলাম, এবং একটা নির্দিষ্ট পরিমাণে দৈর্ঘ্য ক্রস করছে, যেটাকে আমি কি বললাম, এল দ্বারা প্রকাশ করলাম। এখন একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, এই যে পয়েন্টটা থেকে স্টার্ট হয়েছিল, এটাকে আমরা বলবো তরঙ্গ বিন্দু। কি বলবো? তরঙ্গ বিন্দু। কি বলবো ভাইয়া আমরা এটাকে? তরঙ্গ বিন্দু বলবো। এই যে যতটুকু দূরত্ব ও উপরের দিকে আসছিল, এই যে এই পার্টটাকে আমরা বলবো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ চূড়া। ক্লিয়ার? এটার ইংলিশ নাম হচ্ছে যে ওয়েভ ফেস্ট, ঠিক আছে, ওয়েভ ফেস্ট বা তরঙ্গ চূড়া বা তরঙ্গ শীর্ষ, ঠিক আছে, ওয়েভ ফ্রন্ট ফেস্টও বলা যেতে পারে এটাকে। এখন আমার একটা কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা এটাকে আমরা কি বলবো? তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ কি চূড়া। আচ্ছা ভালো কথা ভাইয়া। এখন এই যে পয়েন্ট একটু খেয়াল করে, এই পয়েন্টটা দেখতে সেম না? তার মানে এই জায়গায় আমি লিখতে পারি এই দুইটা পয়েন্টের দশা সমান দশা লিখতে পারি। কি লিখতে পারবো ভাইয়া? সমান দশা। এই যে তরঙ্গটা,
এই যে তরঙ্গটা যে ফেজে যাচ্ছিল, যে গ্রাফ আকারে যাচ্ছিল, এটা কিসের গ্রাফ কেউ বলতে পারবা? একদম ইজি একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কিসের গ্রাফ ভাইয়া? সাইন গ্রাফ। এটা কিসের গ্রাফ? এটা হচ্ছে সাইনের গ্রাফ। তাইলে এখন তুমি একটু চিন্তা করো, একটা তরঙ্গ নিয়ে আমি কাজ করতেছিলাম, একটা তরঙ্গ থেকে আমি হচ্ছে যে তরঙ্গর যে পার্টটা আছে, ঠিক আছে, এই তরঙ্গের পার্টটা আমি দেখতেছিলাম। এখান থেকে আমি কি দেখলাম? এই যে তরঙ্গটা আমি পাইলাম, এই তরঙ্গটার যে শীর্ষবিন্দুটা আছে, সেই শীর্ষবিন্দুটা আসলে কিসের উপর ডিপেন্ড করতেছে? দেখো, তরঙ্গের শীর্ষবিন্দুটা আসলে ডিপেন্ড করতেছে তরঙ্গটা এখন কোন পয়েন্টে আছে। এই যে তরঙ্গটা আমার এই পয়েন্টে আছে, এখান থেকে, অর্থাৎ আমি যেটাকে এই পয়েন্ট দ্বারা কল্পনা করতে পারি। এখন দেখো তো তরঙ্গটা একটা নির্দিষ্ট, এই যে এই দশা থেকে এল দশা পর্যন্ত গেছে, এই যে একটা দশা থেকে আরেকটা দশা পর্যন্ত গেছে। তাহলে তাদের যে দূরত্বটা হয়েছে সেটা কি? এটাকে আমরা বলবো তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। আরেকটা জিনিস একটু খেয়াল করি, তরঙ্গটাকে স্যার যদি একটু বাড়াই দিতেন, যদি আমি বাড়াই দিতাম, এভাবে করে দিতাম, তাহলে কি হইতো দেখো তো, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে শেষ হইলো না? এখান থেকে আমি যদি বলি এটাকে এ, এটাকে ভি, তাহলে এই থেকে বিতে শেষ হয়েছে, সেটাকে আমরা ল্যামডা বলতে পারি, সেটাকে আমরা ল্যামডা বলতে পারি, ঠিক আছে, সেটাকে আমরা ল্যামডা বলতে পারি। অথবা এই যে তরঙ্গ দুইটা চূড়া বা শীর্ষের যে দূরত্বটা, সেটাও কিন্তু আমাদের ল্যামডা। তার মানে খুব ইম্পর্টেন্ট পার্ট, খুব 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 ইম্পর্টেন্ট পার্ট। আমরা এই জিনিসগুলো যদি এখন থেকে ক্লিয়ার রাখতে না পারি, বোর্ড পরীক্ষায় কিন্তু এগুলো নিয়ে অনেক পস্তাবা, ঠিক আছে, একটু ভালো করে ক্লিয়ার রাখো। এখন আরেকটু খেয়াল করো, আরেকটু খেয়াল করো ভাইয়া। কি খেয়াল করবো ভাইয়া? এই যে তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ চূড়া তুমি পড়তেছিলে, এখানে একটা জিনিস আমি তোমাকে একটু বলবো, সেটা হচ্ছে এই যে তরঙ্গটা, এই যে তরঙ্গটা একটা নির্দিষ্ট পরিমাণের ভেলোসিটি নিয়ে গেছিল। কি নিয়ে গেছিল ভাইয়া? ভেলোসিটি নিয়ে গেছিল, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণের বেগ নিয়ে গেছিল। এই বেগটাকে আমরা কি বলবো? এই বেগটাকে আমরা বলবো তরঙ্গ বেগ বা ওয়েভ ভেলোসিটি। ওয়েভ ভেলোসিটি তরঙ্গ বেগ। একটা তরঙ্গ একটা নির্দিষ্ট পরিমাণের সময়ে যে কয়টা পূর্ণ স্পন্দন সম্পন্ন করতেছে, সেটা হচ্ছে ওই তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এই যে এই পুরাটা তরঙ্গ যে পরিমাণে সময়, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণে কম্পন দিচ্ছে, সেটাকে আমরা বলবো তরঙ্গর কম্পাঙ্ক। তো কিছুক্ষণ পরে এগুলো নিয়ে আলোচনা হবে, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি, ওয়েভ ফ্রন্ট কি, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য কি, ওয়েভ লেন্থ কি, ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু কিছুক্ষণ পরে আবার আলোচনা হবে। তোমাদেরকে জাস্ট একটু দেখাই রাখলাম কি কি জিনিসগুলো লাগবে। আশা করতেছি এগুলা তোমরা বুঝতে পারছো, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট এবং ইজি একটা টপিক, ঠিক আছে। এখন তাহলে চলো তোমাদের কয়েকটা SW দিয়ে দিই, কয়েকটা SW একটু লিখে রাখো। প্রথমে SWটা একটু লেখো, যে হচ্ছে যে তোমাদেরকে যে জিনিসটা করতে হবে, আমাকে নেক্সট ক্লাসে দেখাবা, ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখাবে। 1 নম্বর হচ্ছে তরঙ্গের চিত্র, তরঙ্গের চিত্র চিহ্নিত করবা, চিহ্নিত, ঠিক আছে, তরঙ্গের চিহ্নিত চিত্র আমাকে দেখাইতে হবে। নেক্সট SW তোমাদের থাকবে। 2 নম্বর পার্ট কি? যে তরঙ্গ সংক্রান্ত কিছু ম্যাথ তোমরা তোমাদের মতো করে প্রশ্ন বানাবা। এই ম্যাথগুলো তৈরি করার জন্য ভি, এফ, ল্যামডা কিছু, ঠিক আছে, তোমরা তোমাদের মতো করে প্রশ্ন বানাবা, তোমরা তোমাদের মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। কিভাবে প্রশ্নগুলো সলভ করবো, কিভাবে স্যার সূত্রগুলো বলবো, অবশ্যই আমি দেখাবো ক্লাসে, কিন্তু এই দুইটা তোমাদেরকে মাস্ট SW করতে হবে। আচ্ছা, এখন এই স্লাইডে একটু খেয়াল করো, একটা চ্যাপ্টার পড়ার জন্য তোমাকে আগে জানতে হবে ওই চ্যাপ্টারে স্যার কি কি সূত্র আমাকে পড়া লাগবে, এটা মাস্ট জানতে হবে। কি কি সূত্র এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, কি কি সূত্র তোমাকে বারবার করে রিভিশন দিতে হবে, বারবার করে পড়তে হবে। চলো আমরা এই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্ট সূত্র একটু দেখে ফেলি। ইম্পর্টেন্ট সূত্রগুলো একটু দেখো। প্রথমে আমাদের এখানে যে ইম্পর্টেন্ট সূত্রটা বলছে, সেটা হচ্ছে প্রথম সূত্র, স্প্রিং এর উপর আরোপিত বল। এখন স্প্রিং জিনিসটা কি, এবং স্প্রিং এর তরঙ্গের মধ্যে স্প্রিং এর কি সম্পর্ক, এই প্রশ্নটা তোমাদের মাথায় এখন ঘুরতেছে আমি জানি।
একটু দেখো, আমি একটু দেখাই স্প্রিং জিনিসটা বোঝার জন্য। আমি যদি একটু বলি কিভাবে স্প্রিং জিনিসটা তোমরা বুঝতে পারবা, আমি যদি একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। আচ্ছা, ধরো আমি তোমাদেরকে বললাম এটা হচ্ছে যে একটা দেয়ালের প্রান্ত, একটা দেয়ালের প্রান্ত। তো এই প্রান্তে কি হয়েছে ভাইয়া, এই প্রান্তে হচ্ছে যে একটা স্প্রিংকে আমি নিলাম। নিলাম কিভাবে স্যার নিলাম, এই প্রান্তে এই একটা পয়েন্টে, এই পয়েন্ট এ থেকে এল পয়েন্ট এবং ও পয়েন্ট, এই তিনটা পয়েন্টের মধ্যে ও পয়েন্টের যে সাম্য অবস্থার বিন্দুটা আছে, এই যে একদম দেয়ালের মিডল পয়েন্ট ধরে নাও এটাকে, তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে স্প্রিংটা ঝুলন্ত অবস্থায় আছে, বা স্প্রিংটাকে আমি কানেক্ট করে রাখছি এক সাইডে দেয়ালের সাথে। তাহলে আমি একটা নির্দিষ্ট ফোর্স, যেটাকে আমি এফ বলতেছিলাম, এফ ফোর্সটা দিয়ে স্প্রিংটাকে আমি কি করলাম, টান দিলাম। স্প্রিংটাকে আমি কি করলাম, টান দিলাম, একটা ফোর্স নিয়ে আমি টান দিলাম। তাহলে এই টাইমে যখন আমি স্প্রিংটাকে টান দিয়েছিলাম, তখন আমার স্প্রিংয়ের যে সরণটা হয়েছিল সেটাকে আমি বলছিলাম, স্প্রিংয়ের যে সরণটাকে সেটাকে আমি বলছিলাম এক্স। ঠিক আছে, ফোর্সটা দেওয়ার সময় আমি যে সরণটা হয়েছিল সেটা হচ্ছে আমার এক্স। তো স্প্রিংটাকে আমি যখন আরেকটু বেশি ফোর্স দিলাম, আরেকটু বেশি ফোর্স দিলাম এই স্প্রিংটাকেই, ঠিক আছে, ও পয়েন্ট, এ পয়েন্ট আর এল পয়েন্টে যখন আমি আরেকটু বেশি ফোর্স দিলাম, তখন স্প্রিংটা কি হয়ে গেল ভাইয়া, কুণ্ডলিত হয়ে আরেকটু সামনের দিকে আগালো। তখন তো এখন যে স্প্রিং এর সরণটা হয়েছে ভাইয়া, এখন স্প্রিং এর সরণ হয়ে গেছে এক্স প্রাইম। কি হয়ে গেছে, এক্স প্রাইম। এবং স্প্রিং এর এই ফোর্সটা অবশ্যই একটু বেশি হইলো, ঠিক আছে, যেটাকে আমরা এফ প্রাইম দিয়ে ধরছি। এখন এই দুইটা পয়েন্টের পরে 3 নাম্বার একটা পয়েন্ট হবে না, যখন আমি স্প্রিংটাকে ছেড়ে দিব। তাহলে দেখো স্প্রিংটাকে আমি যখন ছেড়ে দিচ্ছি, এই যে স্প্রিংটাকে যখন আমি ছেড়ে দিচ্ছি, এটা হচ্ছে ফিগার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে 3 নাম্বার ফিগারে যখন আমি স্প্রিংটাকে ছেড়ে দিচ্ছিলাম, তখন দেখা যাবে স্প্রিংটা একদম খুব কম কুণ্ডলিত অবস্থায় থাকবে। অর্থাৎ তাদের যে নির্দিষ্ট পরিমাণে সরণের দৈর্ঘ্যটা কমবে এবং স্প্রিংটা তার সাম্য অবস্থায়, যেটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট পজিশন বা সাম্য অবস্থায় যেতে চাইবে। কোথায় যাবে স্যার, স্প্রিংটা তাদের সাম্য অবস্থায় যেতে চাইবে। এখন এই যে স্প্রিংটা তার সাম্য অবস্থায় চলে গেল, একটু খেয়াল করো, এই স্প্রিংটা যে তার সাম্য অবস্থায় চলে গেল, এই যে সাম্য অবস্থায় স্প্রিংটা যখন আসছে, তখন তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্যতে আয়দি যে দৈর্ঘ্যটা আছে সেটাতে স্প্রিংটা চলে আসছে। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, একটা নির্দিষ্ট পরিমাণের বল এই স্প্রিংটাকে কি করছে ভাইয়া, সাম্য অবস্থায় নিতে চাইছে না, এফ ডাবল প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তার মানে মনে রাখবা, একটা স্প্রিংকে তুমি টানতেছো, এই যে একদম খুব জোরে করে টানলা, টানার পরে কি করলে এই জায়গায় রাখলা, এই পয়েন্টে রাখলা, রাখার পরে তুমি ছেড়ে দিলে স্প্রিংটাকে, তাহলে ছেড়ে দিয়ে স্প্রিংটা এই জায়গায় আসলো। একটা বল প্রতিনিয়ত এই যে স্প্রিংটাকে টানার কারণে এদিকে তোমার স্প্রিংটার বিরুদ্ধে কি করতেছে, আগের জায়গায় নিয়ে যেতে যাচ্ছে না। যে বলটা একটা স্প্রিংকে নির্দিষ্ট পরিমাণে বল প্রয়োগ করার ফলে স্প্রিং এর পূর্ব অবস্থায় বা সাম্য অবস্থার দিকে নিয়ে যেতে চায়, সেই বলটাকে আমরা কি বলবো, এই যে ফোর্সটাকে আমরা বলবো প্রত্যায়নী বল। বা এটাকে আমরা বলতে পারি রেস্টোরিং ফোর্স। আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। তার মানে এই যে রেস্টোরিং ফোর্সটা তুমি ইউজ করছো, এই রেস্টোরিং ফোর্সটা দিয়ে কি হচ্ছে ভাইয়া, এই রেস্টোরিং ফোর্সটার আমার আসলে পজিটিভ ইফেক্টটা কি দেখো। যখন তুমি এই যে ফোর্সটা ইউজ করতেছিলা, ফোর্সটা কি করতেছিল দেখো তো, তোমাকে ফোর্সটা তোমার প্রথমে তুমি যে ফোর্সটা দিছিলে সেটা সরণের সমান ছিল, অর্থাৎ ফোর্স আর সরণটা কি ছিল, একদম সাম্যমুখী ছিল, ঠিক আছে, একদম সমান আকারে যখন ফোর্স দিছিলে সরণ হচ্ছিল। কিন্তু এমন একটা ফোর্স দিছো যে ফোর্সটার কারণে এই ফোর্সটা কি হয়ে গেছে, সরণটাকে কমাইছে বা সরণটা কি করছে, আদি অবস্থায় নিয়ে গেছে। যে কারণে এটা কি হয়ে গেছে, এই যে ফোর্সটা দিছিলে তুমি এইদিকে, কিন্তু তার অপোজিট ডিরেকশনে ছিল। অর্থাৎ আমি যদি বলি তুমি ফোর্স দিচ্ছিলে এই সাইডে, ঠিক আছে, কিন্তু আরেকটা ফোর্স কি করছে, এই সাইডে কি করতেছে, ক্রিয়াশীল করতেছে। তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ভাইয়া, 180 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং এই যে -1টা, এই মাইনাস ফিগারটাই তখন এই জায়গায় সাম্য অবস্থায় সরণের যে মেইন মাইনাসটা সেটার জন্য দায়ী। তার মানে আমি এখান থেকে সূত্রটাতে আসতে পারি কি বলতো ভাইয়া, আমি এখান থেকে সূত্রতে আসতে পারি
আমরা লিখতে পারি, যদি এটা সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা লিখতে পারি কি, আমরা লিখতে পারবো অবশ্যই যে f ইজ ইকুয়াল টু মাইনাস কে এক্স। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র এবং এটা তোমাদের জন্য সবচেয়ে বেশি ইফেক্টিভ। ঠিক আছে, f ইজ ইকুয়াল টু মাইনাস কে ইন্টু এক্স। এখন তুমি প্রশ্ন করতে পারো ভাই এক্স তো বুঝলাম স্প্রিং এর সরণ, কিন্তু কে জিনিসটা কি? কে হচ্ছে স্প্রিং এর ধ্রুবক। বা এটাকে আমরা বলতে পারি স্প্রিং কনস্ট্যান্ট। এটাকে আমরা বলতে পারি স্প্রিং এর ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্ট। এখন এই জায়গায় অনেক স্টুডেন্টদের একটা প্রশ্ন আসে, ঠিক আছে স্যার কি প্রশ্নটা আসে, এই যে স্যার স্প্রিং কনস্ট্যান্ট দেখাইলেন, স্প্রিং এর ধ্রুবক দেখাইলেন, তাহলে স্প্রিং এর ধ্রুবক বা স্প্রিং কনস্ট্যান্টের মাত্রাটা কি হইতে পারে বা মাত্রা সমীকরণটা কেমন হইতে পারে একটু দেখাই দেন আমাদেরকে। চলো একটু দেখি। স্প্রিং কনস্ট্যান্টের বা স্প্রিং ধ্রুবকের মাত্রা সমীকরণ। দেখো আমরা কিছুক্ষণ আগে পড়ে ফেলছি যে স্প্রিং কনস্ট্যান্ট f ইজ ইকুয়াল টু কি k ইন্টু এক্স, এবং প্রত্যয়নী বলের জন্য আমরা পড়ছিলাম f ইজ ইকুয়াল টু মাইনাস k ইন্টু এক্স। তো এখন আমরা এই সূত্রটা থেকে একটু প্রমাণ করি। চলো আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা লিখতে পারি এই যে স্প্রিংটা তুমি নিছিলা f এর ভ্যালু k ইন্টু এক্স এর সমান, তাহলে কে এর ভ্যালু আমাকে জানতে হবে। ভাই কে এর ভ্যালু কিভাবে লিখতে পারবো? কে এর ভ্যালু আমি লিখতে পারবো f বাই এক্স, অর্থাৎ f ইজ ইকুয়াল টু কি, f ইজ ইকুয়াল টু mg ডিভাইডেড বাই x। এখন m জিনিসটা কি বলতো? m মানে হচ্ছে, m মানে কি আমি বলতে পারবো, m মানে হচ্ছে বস্তুটার ভর। বস্তুটার কি? m মানে হচ্ছে বস্তুর ভর, অর্থাৎ আমি যে বস্তুটা ইউজ করছি এই বস্তুটার ভর হচ্ছে আমার কি m, এবং ভরের যে মাত্রাটা আছে এই মাত্রাটা কি কি দ্বারা প্রকাশ করি আমরা? বড় হাতের m দ্বারা। এবং g হচ্ছে বস্তুটার ত্বরণ, একদম ইজি। তো এই যে ত্বরণ, ত্বরণের মাত্রা, ত্বরণের এককটা একটু মনে রাখো। ত্বরণের এককটা কিভাবে ভাইয়া লিখবো? মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং মাত্রাটা কি হয়ে যাবে বলতো? মাত্রাটা হয়ে যাবে m। এই যে m এর জন্য, ঠিক আছে, অনেকে এই যে এটা ভুল করবে, এই m মানে কিন্তু হচ্ছে যে তোমার ভর না, m মানে হচ্ছে যে কি, m মানে হচ্ছে দৈর্ঘ্য। তার মানে এখানে কিন্তু বড় হাতের m লেখা যাবে না, এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে তখন তোমাকে l, অর্থাৎ l। আর s মানে হচ্ছে টাইম, টাইমের একক থেকে মাত্রাতে যখন আসবে তখন টি স্কয়ার, ঠিক আছে, একটা ডিভাইড চিহ্ন থাকবে। আর এটা যেহেতু আমার কি বলতো, এটা যেহেতু আমার ত্বরণ, ঠিক আছে, ত্বরণ, তাহলে এই ত্বরণের আমার যে মাত্রাটা আসবে সেটাকে আমরা কি বলবো? দৈর্ঘ্য, যেহেতু সেটার মাত্রাটা হচ্ছে l। তাহলে আমি কিভাবে লিখতে পারি দেখো, আমি লিখতে পারি m l t ইনভার্স 2 ডিভাইডেড বাই কি l। তাহলে al অপটিমাইজ হয়ে যাবে, এখানে হয়ে যাবে m t ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের এটার মাত্রা সমীকরণ, অর্থাৎ স্প্রিং এর কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবকের মাত্রা সমীকরণ। খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে আমি মোটামুটি শিওর বলতে পারি এখান থেকে একটা এমসিকিউ কোয়েশ্চেন প্রত্যেকবার বোর্ড পরীক্ষায় আসে। সো এটা একটু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। দেন একটা জিনিস একটু খেয়াল করো, দুই নম্বর সূত্রতে চলে আসি আমরা। কি বলতেছিল যে স্যার দোলনকাল বা পর্যায়কাল, ঠিক আছে, দোলনকাল বা পর্যায়কাল। এখন দোলনকাল জিনিসটা কি আমি যদি একটু বলি, যে একটা স্প্রিং যখন বিভিন্ন পয়েন্টে ঝুলে অবস্থায় থাকে বা ঝুলন্ত অবস্থায় থাকে, আমি যদি বলি যে এই যে এই পয়েন্টে একটা নির্দিষ্ট পরিমাণের এম বল দ্বারা, অর্থাৎ এম জি নিচের দিকে ক্রিয়াশীল করতেছে, এই স্প্রিংটাকে তুমি ঝুলাই রাখলা। তো এই যে স্প্রিংটাকে তুমি ঝুলাই রাখলা, তখন কি হচ্ছে, স্প্রিংটাকে যখন ঝুলাই রাখতেছো তখন নির্দিষ্ট পরিমাণ সময় ধরে স্প্রিংটা কি করবে, এই দোলনকাল থেকে বা তার দোলনকালের উপর ডিপেন্ড করে একটা স্থিতিস্থাপক দশায় আসবে, ঠিক আছে, যেটাকে আমরা আসলে বলতেছি কি স্প্রিং এর স্থিতিস্থাপক দশা। এখন
এই যে স্থিতিস্থাপক দশাটা আসবে সেটা কি জানো, সেটা হচ্ছে যে আমি একটু বলি, এই যে স্থিতিস্থাপক দশাতে তুমি স্প্রিংটাকে ইউজ করতেছিলা, আমি যদি আরেকটু দেখাই তোমাদেরকে, এই স্থিতিস্থাপক দশাটা হচ্ছে কিরকম দেখতে, এই যে স্থিতিস্থাপক দোলনকালটা সেটা হচ্ছে অর্ধবৃত্তাকার পথে যায়, এবং এই অর্ধবৃত্তাকার পথটা আমরা যখন গ্রাফে প্রতিটা পয়েন্ট ধরে ধরে বসাবো, আমরা যখন প্রতিটা গ্রাফের প্রতিটা পয়েন্ট ধরে ধরে বসাবো তখন আমরা দেখতে পারবো এটা অর্ধবৃত্তাকার পথ। তাহলে আমরা জানি অর্ধবৃত্তাকার পথের পরিধি সূত্র টোয়াইস পাই ইনটু আর। এই যে আর এর যে ভ্যালুটা আছে সেটা আসলে ডিপেন্ড করে কিসের উপরে, সেটা ডিপেন্ড করতেছে স্প্রিং এর যে ভরটা আছে এম এবং স্প্রিং এর যে কনস্ট্যান্ট আছে সেটার উপরে। এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বের সহিত পড়তে হবে। তাহলে আমি স্প্রিং এর দোলনকাল, স্প্রিং এর কি, স্প্রিং এর দোলনকাল সমান লিখতে পারবো কি, স্প্রিং এর দোলন, স্প্রিং এর দোলনকাল লিখতে পারবো টোয়াইস পাই রুট ওভার অফ এম বাই কে ইজ ইকুয়াল টু টি। ওকে, তার মানে স্প্রিং এর দোলনকাল টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার অফ এম বাই কে। টি এর একক যদি কেউ জিজ্ঞেস করে এককটা মনে রাখবা, এককটা মনে রাখবা সেকেন্ড। ঠিক আছে, একটু খেয়াল রাখো, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। ওকে, আশা করতেছি এটা তোমরা পারবা। দেন আমরা একটু চলো পরের টপিকে চলে আসি, যে হচ্ছে যে এই যে স্প্রিংটা তুমি ইউজ করতেছিলা বা স্প্রিং এর যে দোলনকালটা তুমি পাইছো, স্প্রিং এর পর্যায়কালটা, ঠিক আছে, এই যে দোলনকাল বা পর্যায়কাল, এখন পর্যায়কাল ভাইয়া, এই যে দোলনকাল বা পর্যায়কাল আরেকটা সূত্র পাইছি কি, এল ডিভাইডেড বাই জি। ভাইয়া এই সূত্রটা কিভাবে আসলো, অনেকে প্রশ্ন করতে পারে কিভাবে এই সূত্রটা আমরা ইউজ করি। এই সূত্র ইউজ করার জন্য তোমাদেরকে একটু কনসেপ্ট খেয়াল রাখতে হবে। কি কনসেপ্ট, আমি একটা ব্ল্যাক কালার সাইডে দেখে যেহেতু অনেক দেখাইলাম। দেখো একটু খেয়াল করো, এটার জন্য তোমাকে যে কনসেপ্টটা একটু খেয়াল রাখতে হবে, আমি যদি বলি, ধরো আমি তোমাকে বললাম স্প্রিংটা একটু চেঞ্জ করে দিছি ভাইয়া, স্প্রিংটা চেঞ্জ করে আমি এখানে একটা মার্বেল টাইপের বব নিলাম, এটাকে আমি বলি বব। কি বলবো স্যার, এটাকে আমি বলবো বব। ঠিক আছে, মার্বেল আকৃতির ছোট একটা অংশ, এটাকে আমি কি করলাম, একটা সুতা দিয়ে, একটা কি করলাম স্যার, সুতা দিয়ে কি করলাম, একটা নির্দিষ্ট পয়েন্টে বা দেয়ালের যে কোনো একটা পয়েন্টে আমি কি করলাম, ঝুলাই দিলাম। এই যে এটা সুতা দিয়ে আমি আঙুলটা ঝুলাই দিলাম। তাহলে ঝুলাই দিলে কি হবে একটু খেয়াল করে, ববের একটা নির্দিষ্ট ভর থাকবে এবং এই ববটা কি করবে, জি বা গ্র্যাভিটি দিয়ে নিচের দিকে কি করতেছে, ক্রিয়াশীল অবস্থায় আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট। এবং এই ববটাকে তুমি কি করলা ভাইয়া, এই ববটাকে তুমি, এই ববটাকে তুমি কি করলা, একটা নির্দিষ্ট পরিমাণে ফোর্স দিয়ে এই পয়েন্টে নিয়ে আসলা। একটা কি করলা স্যার, একটা নির্দিষ্ট ফোর্স দিলা, একটা নির্দিষ্ট ফোর্স দিয়ে তুমি এই পয়েন্টে নিয়ে আসলে, এই ববটাকে ধরে এই যে এই পয়েন্টে নিয়ে আসলে, এটা তুমি ছেড়ে দিলা। ছেড়ে দিলে কি হবে, এই ফোর্সটা নিয়ে এই ববটা আবার এই পয়েন্টে চলে আসবে না? অবশ্যই ভাইয়া, একটা ববকে যখন তুমি এখানে আনলা ছেড়ে দিলা, তাহলে এটাকে আমি যদি এ পয়েন্ট বলি, এটাকে আমি বলবো বি পয়েন্ট আসলো, এটাকে আমি সি পয়েন্ট। এই সি পয়েন্টটা হচ্ছে যে তার কি অবস্থার পয়েন্ট বলতো, সাম্য অবস্থার পয়েন্ট। সাম্য অবস্থা। ঠিক আছে, তার হচ্ছে কি সাম্য অবস্থা। তাহলে এখন দেখো এই যে সাম্য অবস্থার বিন্দুটাতে তুমি আসো বা সাম্য অবস্থার পয়েন্টে তুমি আসো, তো সাম্য অবস্থার পয়েন্টে যখন এই ববটা আসবে,
তখন ববের যে দৈর্ঘ্যটা আছে সেটা কি চেঞ্জ হবে না? আগের যে দৈর্ঘ্যটা এই ববের দৈর্ঘ্যটাও সেম। তাহলে দৈর্ঘ্যটা যদি সেম হয় তাহলে আমি যদি আরেকটা কালার দিয়ে দেখাই, তাহলে এই যে ববের যে দৈর্ঘ্যটা, এই যে এই পয়েন্ট পর্যন্ত, মনে রাখবে এই পয়েন্ট পর্যন্ত, সেটাকে আমরা প্রকাশ করব এল। এবং তার সম্পূর্ণ দৈর্ঘ্যটা কি হবে? এই যে বব, বব দেখতে কি একটা বৃত্তাকার কক্ষপথ না, একটা বৃত্তাকার পথ না, একটা সার্কুলার শেপ। তার মানে এই যে ববটা হচ্ছে কি ভাইয়া, ববটা হচ্ছে একটা সার্কুলার শেপ। তার মানে সার্কুলার শেপে এই যে এই সার্কুলার শেপটাতে কি হয় দেখো তো, সার্কুলার শেপে এটা হচ্ছে আমার সেন্টার। তাহলে সেন্টার যদি হয়, এটা হচ্ছে আমার কি একটা ব্যাসার্ধ, তার মানে এটা R1। তাহলে আমাকে কি করতে হবে, ববের যে টোটাল সুতার দৈর্ঘ্যটা ছিল L, এবং তাহলে বলে ববের টোটাল L বা দৈর্ঘ্যটা কি হবে, ছোট হাতের L প্লাস R1। ঠিক আছে, এটা সমান হবে। খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল রেখো। তো মানে এই যে ববের টোটাল দৈর্ঘ্যটা পাবে L প্লাস R1। আর যদি সুতার দৈর্ঘ্য বলে, সুতার দৈর্ঘ্য, সুতার দৈর্ঘ্য হচ্ছে যে কি, শুধু L। ওকে, আশা করতেছি এটা বুঝতে পারছো। ঠিক আছে, তো তাইলে আমি লিখতে পারি যে ববের যে দোলনকালটা T ইজ ইকুয়াল টু, এটাও কিন্তু অর্ধবৃত্তাকারে বোঝা যাচ্ছে, মানে টুয়াইস পাই কি হবে জি। ঠিক আছে, এলটা হচ্ছে কিসের সূত্র ভাইয়া? এলটা হচ্ছে আমার যে সুতাটা আছে, সুতাটার দৈর্ঘ্য। আশা করতেছি তোমরা এটা পারবা। আচ্ছা, তাহলে তারপর একটু খেয়াল করো, তারপরে হচ্ছে আমরা কি দেখতেছিলাম, আমরা দেখতেছিলাম এই যে দোলন গতিটা, দোলন কাল যেটা আছে, বিভিন্ন পর্যায়কালের যে পার্ট গুলো আছে, টি ইজ ইকুয়াল টু কি পাইছি আমরা, টি ইজ ইকুয়াল টু ছোট হাতের টি বাই এন। দেন হচ্ছে যে আমরা বিভিন্ন কম্পাঙ্ক সম্পর্কে জানবো, এফ ইজ ইকুয়াল টু কি, এফ ইজ ইকুয়াল টু 1/t। ঠিক আছে, কম্পাঙ্কের একক কিন্তু তোমাদের মনে আছে হার্টজ। ঠিক আছে, হার্টজ বা সেকেন্ড ইনভার্স 1। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে হচ্ছে যে তোমার হচ্ছে বেগ বা ভেলোসিটি। ঠিক আছে, ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কি, এফ ল্যামডা। ভেলোসিটিকে আমরা প্রকাশ করবো কি, ভি ইজ ইকুয়াল টু ভাইয়া এফ ল্যামডা। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। ভেলোসিটির একক কি, মিটার পার, আমরা কি বলবো, ভেলোসিটির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। দেন আরেকটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দূরত্ব। প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা প্রতিধ্বনির ক্ষেত্রে যে সূত্রটা পড়ি, 2D ইজ ইকুয়াল টু ভিটি। ঠিক আছে ভাইয়া, 2D কেন ইউজ করে, এই যে একটা প্রতিধ্বনি আমি যদি দেয়াল ইউজ করতাম, একটা প্রতিধ্বনি এখানে গেছে আবার ব্যাক করছে। ঠিক আছে, একটা ডি আর একটা ডি, টোটাল দুইটা দিয়ে যোগ হয়ে আমার সূত্রটা হচ্ছে 2D। ঠিক আছে, এবং এখান থেকে যে ভেলোসিটি নিয়ে গেছিল সেটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ আমরা যে সূত্রটা ইউজ করছিলাম 2D ইজ ইকুয়াল টু কি, ভিটি। খুব সুন্দর একটা সূত্র, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। তারপরে আমরা দেখবো শব্দের যে তীব্রতার লেভেল আছে, শব্দের তীব্রতার লেভেলকে আমরা ডেসিবেল বা ডিবি দ্বারা প্রকাশ করি। ঠিক আছে, তো এই যে তীব্রতার লেভেলে আমাদের ক্ষমতা লাগবে, কি লাগবে ভাইয়া, ক্ষমতা লাগবে কি, সূত্রটা কি 10 log P2/P1। একটু ভালোভাবে ইম্পর্টেন্টলি এটা একটু দেখো। বেগের সাথে তাপমাত্রার সম্পর্ক সবসময় মনে রাখবা, একটা নির্দিষ্ট বস্তুর বেগ সবসময় তার তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে, সেটা সমানুপাতিক হারে ডিপেন্ড করবে। কিসের সমানুপাতিক, তার বর্গের সমানুপাতিক। অর্থাৎ আমি বলতে পারি ভি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ টি, ভি সমানুপাতিক রুট ওভার অফ টি, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু কে ইনটু রুট টি। ঠিক আছে, অবশ্যই এটা কি, তার একটা বর্গের কি হবে, সমানুপাতিক সম্পর্ক হবে। ওকে, দেন শব্দের তীব্রতার বা শব্দের যে হচ্ছে যে তীব্রতার সাথে যে শক্তির সম্পর্কটা আছে সেটা একটু বলবো। শব্দের তীব্রতার সাথে ভাই শক্তির সম্পর্কটা কি, আমরা জানি যে তীব্রতা জিনিসটাকে আমরা কি বলি, তীব্রতা জিনিসটাকে ইংলিশে আমরা বলি ইন্টেন্সিটি। ঠিক আছে, তীব্রতা বা ইন্টেন্সিটি। তাহলে আমি লিখতে পারি ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি কিসের সমানুপাতিক ভাইয়া, অ্যামপ্লিটিউডের। অ্যামপ্লিটিউড মানে বিস্তার, অ্যামপ্লিটিউড মানে কি ভাইয়া, অ্যামপ্লিটিউড মানে বিস্তার, অ্যামপ্লিটিউডের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, বর্গের সমানুপাতিক, তার মানে ইন্টেন্সিটি কি হবে, এ স্কয়ারের বর্গের সমানুপাতিক হবে। খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে। তারপরে কি বলতেছিলাম, তারপরে তোমাদের জন্য একটা শর্টকাট রাখছি, একটা ইম্পর্টেন্ট শর্টকাট রাখছি, একটু দেখো। একটা ইম্পর্টেন্ট শর্টকাট যেটাকে আমরা বলতেছিলাম কি, যে ভি ইজ ইকুয়াল টু কি, 330 প্লাস টি ইন্টু 0.6। ভি ইজ ইকুয়াল টু কি ভাইয়া, ভি ইজ ইকুয়াল টু, অর্থাৎ কোন ভেলোসিটি সমান সমান লিখবা যে 330, অর্থাৎ যে শব্দের বেগটা আছে সেটার সাথে যে টেম্পারেচারটা আছে সেটাকে 0.6 দ্বারা কি করে দিবা, গুণ করে দিবা। তাইলে এটা এমসিকিউ সিকিউর জন্য উভয় শর্টকাট, এমসিকিউ প্লাস সিকিউ। ঠিক আছে, এগুলো ইউজ করা যাবে। ঠিক আছে, তবে সিকিউতে ইউজ না করাটাই বেটার, কজ এমসিকিউতে এটা এক লাইনে হয়ে যায়, টেম্পারেচার বের করতে বললে বা ভেলোসিটি বের করতে বললে। ওকে, আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এখন খেয়াল করো, তরঙ্গ চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদেরকে আসলে বেসিক্যালি কিছু গতি সম্পর্কে আইডিয়া নিতে হবে। ঠিক আছে, এখন গতি আমরা বইয়ে অনেক প্রকার পড়ে আসছি, 5 প্রকার। ইতিমধ্যে তোমাদের আত্মীয় ভাইয়া তোমাদের গতি চ্যাপ্টারের উপর ক্লাস নিয়ে নিছে। এই যে 5 প্রকারের যে গতিগুলো আছে, সেই গতির মধ্যে আমাদের তরঙ্গের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে গতিগুলো জানতে হবে, আমি একটু রিক্যাপ করে দিই।
রৈখিক গতি মানে কি ভাইয়া? রৈখিক গতি মানে যে কোনো একটা পথে বস্তুটা যে বিন্দুগুলো আছে, বিন্দুগুলোকে আমি যখন যাবে তখন সেটা রৈখিকভাবে হইতে পারে, সরল রৈখিক হইতে পারে, বক্র রৈখিক হইতে পারে, ডিপেন্ড করতেছে। অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে, ঠিক আছে, একটা বস্তুর গতি হবে, গতিশীল অবস্থায় থাকবে এবং সেটা রৈখিকভাবে, ঠিক আছে, সেটাকে আমরা বলবো রৈখিক গতি। ভাইয়া চলন গতি জিনিসটা কি? একটা নির্দিষ্ট সময় পর পরে একটা নির্দিষ্ট বিন্দুর দিকে বস্তুটা এমন ভাবে যাবে যে বস্তুটার প্রতিটা কণা একই দিকে যেতে থাকবে, যেমন কি বিমানের গতি, কি চলন গতি, ঠিক আছে। সো এটা একটু মনে রাখতে পারো। সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুইটা গতি, সেটা হচ্ছে একটা হচ্ছে কি স্পন্দন গতি আর একটা হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। একটা কি গতি ভাইয়া? একটা হচ্ছে স্পন্দন গতি আর একটা হচ্ছে যে পর্যায়বৃত্ত গতি। স্পন্দন গতির মধ্যে একটা গতির নাম তোমাদের বইয়ে উল্লেখ আছে, সরল ছন্দিত স্পন্দন গতি। তোমাদের বইয়ে উল্লেখ আছে সরল ছন্দিত স্পন্দন গতি। তাহলে যেটাকে আমরা বলি SHM বা সিম্পল হারমোনিক মোশন। কি বলবো ভাইয়া? সিম্পল হারমোনিক মোশন, সিম্পল হারমোনিক মোশন বা SHM। ভাইয়া এটা আর পর্যায়বৃত্ত গতির মধ্যে আমাদের অনেক কনফিউজড হয়, অনেকে এটাতে কনফিউজড হয়ে যায়। এটার একটু আমাদেরকে এক্সাম্পল বা উদাহরণ দেন, ঠিক আছে। আমি একটু দেখাই তোমাদেরকে যে স্পন্দন গতি বোঝার জন্য তোমাদেরকে যে জিনিসটা মাস্ট বুঝতে হবে সেটা হচ্ছে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটার যে গতিটা আছে, খেয়াল করো তো, এই যে ঘড়ির কাঁটাটা একটা নির্দিষ্ট সময় পর দেখো তো একই দিকে কি করতেছে, মুভমেন্ট করতেছে না ভাইয়া? এই যে দেখো, এই যে এই পয়েন্টটা কি করতেছে, একটা নির্দিষ্ট সময় পর একই দিকে মুভমেন্ট করতেছে না? একই দিকে মুভমেন্ট করতেছে না, তার মানে এটা একটা কিসের উদাহরণ? ঘূর্ণন গতির উদাহরণ। এটা একটা কিসের উদাহরণ? পর্যায়বৃত্ত গতির উদাহরণ। কিসের উদাহরণ? পর্যায়বৃত্ত গতিটা কেমন? একটি নির্দিষ্ট বিন্দুকে একই দিকে যখন বারবার অতিক্রম করবে একটা নির্দিষ্ট সময় পর, তখন সেটাকে আমরা বলবো কি পর্যায়বৃত্ত গতি। যেমন কি আমার ফ্যানের গতি, একটা নির্দিষ্ট সময় একটা বিন্দুকে একই দিকে অতিক্রম করতেছে, ঠিক না? তাইলে এই যে পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে নির্দিষ্ট সময় দিক অলওয়েজ একই দিকে, একটা নির্দিষ্ট সময় পর একই দিকে অতিক্রম করবে। আর তার অপোজিটটা কি? একটা নির্দিষ্ট সময় একই দিকে অতিক্রম না করে একটা নির্দিষ্ট সময় পর একদিকে যাবে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে আসবে। সেটাকে আমরা তখন বলবো কি গতি? স্পন্দন গতি বা সরল ছন্দিত স্পন্দন গতি। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং ঘূর্ণন গতি জিনিসটা কি আরেকবার বলে রাখি। ঘূর্ণন গতি মানে হচ্ছে কোনো বস্তুর এমন একটা গতি, ঘূর্ণন গতি হচ্ছে একটা বস্তুর এমন একটা গতি যে গতির ফলে আসলে ওই বস্তুটা একটা নির্দিষ্ট সময় একটা সার্কুলার শেপে বা একটা ঘূর্ণনশীল অবস্থায় থাকতে যাবে। ক্লিয়ার? তার মানে আশা করতেছি 5 প্রকারের গতি নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন নাই, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সিম্পল হারমোনিক মোশন, ঠিক না? সিম্পল হারমোনিক মোশন জিনিসটা কি? খেয়াল করো, সিম্পল হারমোনিক মোশন জিনিসটা কি? এই যে একটা বস্তু একটা নির্দিষ্ট পয়েন্টে ছিল, ঠিক না? একটা নির্দিষ্ট পয়েন্টে ছিল এবং নির্দিষ্ট পয়েন্টে একটা সময় একদিকে যাচ্ছে এবং বাকি অর্ধেক সময় তার পয়েন্টের অপোজিট দিকে যাচ্ছে। সেটাকে আমরা কি বলবো? সিম্পল যেটাকে আমরা বলবো সিম্পল হারমোনিক মোশন। যেটাকে আমরা কি বলি ভাইয়া? যেটাকে আমরা বলি সিম্পল হারমোনিক মোশন বা SHM। ঠিক আছে, আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। SHM বা সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। এবং দেখো একটা নির্দিষ্ট সময় একটা ফেজে আছে, বাকি সময়টা তার অপোজিট ডিরেকশন আছে। আরো কিছু একটু অ্যাড করবো আমি এই জায়গাটাতে তোমাদের সাথে, ঠিক আছে। এই জায়গাটাতে আমি কিছু আরেকটু জিনিস অ্যাড করবো। দেখো এই যে সিম্পল হারমোনিক মোশনটা কি করতেছে দেখো তো ভাইয়া, এমন ভাবে পজিশনটা শিফট করতেছে যে পজিশন শিফট করার ফলে তার এই যে পয়েন্টটা ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসতে যাচ্ছে। ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে কি করতেছে? ইকুইলিব্রিয়াম পজিশনের দিকে আসতে যাচ্ছে। তার ম্যাস যে ভরটা আছে সবগুলো এই পয়েন্টে, এই যে মিন পজিশন যেটাকে আমরা বলি ইকুইলিব্রিয়াম পজিশন, সেটার দিকে আসতে যাবে। তার মানে দেখো সিম্পল হারমোনিক মোশনটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে ভাই এখন যে প্রশ্নটা আমাদের কাছে আসলে মেইন রিজন, সেটা হচ্ছে তরঙ্গ। এতক্ষণ যে পড়তেছিলাম বা লাস্টের দিকে আমি যদি বলি যে ভাইয়া এতক্ষণ যে আমরা পড়ে আসছি যে অনেক তো আপনি তরঙ্গ নিয়ে অনেক কথা শুনাইলেন, কিন্তু আসলে তরঙ্গ জিনিসটা কি একটু দেখো। তরঙ্গ হচ্ছে এমন একটা পর্যায়বৃত্ত আন্দোলন বা পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে। পর্যায়বৃত্ত গতি একদিকে যাচ্ছে, ওকে, যেটা কোনো জড় মাধ্যমের এক স্থান থেকে খেয়াল করো, এক স্থান থেকে অন্য স্থানে শক্তি কি করবে? এক স্থান থেকে অন্য স্থানে কি করবে ভাইয়া?
শক্তিটাকে সঞ্চালন করবে। কি করবে? শক্তিটাকে সঞ্চালন করবে। কি করবে স্যার? শক্তিটাকে সঞ্চালন করবে। এক স্থান থেকে অন্য স্থানে শক্তিটাকে সঞ্চালন করবে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থায়ীভাবে স্থানান্তর করবে না। মাধ্যমের যে কণাটা থাকবে, অর্থাৎ আমার যে মাধ্যমের যে কণাটা থাকবে, সে মাধ্যমের কণাটাকে কি করবে না? সঞ্চালিত করবে না। ভাইয়া একটা এক্সাম্পল কি দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই এক্সাম্পল দেওয়া যাবে। ঠিক আছে, কি এক্সাম্পল একটু দেখা, আমি তোমাদেরকে উদাহরণ সহ বুঝাচ্ছি। যে ধরো এই যে একটা বাবু দাঁড়ায় আছে এখানে, দেখো ও হচ্ছে পাথরটা মারতেছে এখানে। তো পাথরটা মারার কারণে পানির যে ফ্লোটা আছে সেটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে বা শিফট হয়ে যাবে, এভাবে করে শিফট হইতে থাকবে। ঠিক আছে, তার মানে দেখো তো, এই যে এই শিফটমেন্টটাকে আমরা যখন একটা পার্টিকুলার ফেজে দেখবো, বা একটা শিফটমেন্টটাকে যখন একটা ফেজে দেখবো, তখন আমরা দেখতে ঠিক এই অবস্থা দেখা যাবে, অর্থাৎ এই যে এই পয়েন্টে। এখন ভাইয়া এই পয়েন্টটা আসলে জিনিসটা আমি আসলে বুঝতে পারতেছি না বা কিভাবে কেমন হচ্ছে। দেখো আমি যদি বলি, ধরো তোমার একটা ফ্রেন্ড তোমার সামনে দাঁড়ায় আছে সুতা ধরে বা দড়ি ধরে, আমি তোমাকে বললাম যে তুমি দড়িটাকে কি করো, একটু তোমার আরেকটা ফ্রেন্ডের দিকে ব্যবহার করে ঝাড়ি মারো। তো ঝাড়ি মারার টাইমে কি হচ্ছে, ধরো তোমার একটা বন্ধু খুব চালাক, ঠিক আছে, ধরো ওর নাম আনিস। তো ও খুব চালাক, তো ও কি করতেছে, দড়ির মধ্যে ট্যাপ প্যাঁচায় রাখছে। ট্যাপ প্যাচে যখন ওকে তোমার দড়িটাকে যখন আমি কি করলাম, তোমার হচ্ছে ফ্লো দিলাম, তখন দেখা গেল যে ট্যাপটা যে দড়ির যে পয়েন্টটাতে যুক্ত ছিল, সে দড়ির পয়েন্টটাকে কি করছিলাম, ট্যাপটা দিয়ে কি আছে, সংযুক্ত অবস্থায় আছে এই ট্যাপটা। এখন আমার কাছে তোমাদের প্রশ্ন না, আচ্ছা দড়িটা যখন আমি ঝাড়ি মারছিলাম তখন ওই ট্যাপটাই কি ওর কাছে চলে গেছে? না। ওই ট্যাপটা কি আসলে গেছে? অ্যান্সার হবে না, যায় নাই। কেন যায় না ভাইয়া? কারণ ওই ট্যাপটা যেরকম আছে ওই জায়গায় আছে। তার মানে তরঙ্গ হচ্ছে এমন একটা পয়েন্ট, যে পয়েন্টকে কখনো চেঞ্জ করবে না ভাইয়া। কণা যেরকম আছে এরকমই থাকবে, কিন্তু শক্তিটাকে কি করবে? চেঞ্জ করে ফেলবে, শক্তিটাকে রূপান্তর করবে। আশা করতেছি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা এই যে দেখো, প্রতিটা পয়েন্টে ওয়েভ গুলো কি করতেছে, ওয়েভ গুলো প্রতিটা পয়েন্টে একটা নির্দিষ্ট পরিমাণের আন্দোলন করতেছে। দেখো তো, ওয়েভ যাচ্ছে ঠিক আছে, কিন্তু কণার কিন্তু কোনো ধরনের কি হচ্ছে না, স্থানান্তর হচ্ছে না। আচ্ছা তাহলে এই যে তরঙ্গটা, আশা করতেছি তোমরা বুঝতে পারছো। তার মানে এই যে অ্যানিমেশনটা আমরা দেখলাম, তার মানে দেখো একটা জিনিস, তরঙ্গ যখন ফ্লো হচ্ছে তখন কিন্তু তার কণাগুলো যে জায়গায় আছে ওই জায়গায় থেকে যাচ্ছে। শুধুমাত্র তার ভিতর দিয়ে যে শক্তিটা আছে, তোমার বন্ধু আনিস যখন তোমাকে রশিটা মারতেছিল, শক্তিটা ট্রান্সফার হচ্ছে, কিন্তু তার কণার অবস্থানের কোনো পরিবর্তন হবে না। এবার লাস্ট টপিকে আমরা একটু দেখবো যে এই যে তরঙ্গটা আমি পড়তেছিলাম, তরঙ্গের বৈশিষ্ট্যগুলো কি কি ভাইয়া, একটু লাস্ট এটা দিয়ে আমি শেষ করব। দেখো তরঙ্গ পড়ার সময় তোমাকে যে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে, প্রথমে মনে রাখতে হবে ভাইয়া, একটা তরঙ্গ ফ্লো হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণে মাধ্যম লাগবে, একটা নির্দিষ্ট মাধ্যম মাস্ট লাগবে। কি মাধ্যম হইতে পারে? সেটা হইতে পারে এয়ার, ওয়াটার, অথবা সলিড। যে কোনো কিছু হইতে পারে, ডিপেন্ড করতেছে, এটা ডিপেন্ড করবে। এবং মাধ্যমের কণাগুলোর স্পন্দন গতির ফলে যে তরঙ্গটা সৃষ্টি হবে, সেটার কণাগুলো কখনো স্থায়ীভাবে কি হবে না, সঞ্চালিত হবে না, স্থায়ীভাবে হবে না। খুব ইম্পর্টেন্ট। 2 নম্বরে তরঙ্গ যেটা আছে, তরঙ্গ তো 2 প্রকার, একটা যান্ত্রিক তরঙ্গ, তার মধ্যে একটা প্রকার হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। মাধ্যমের জন্য অবশ্যই একটা নির্দিষ্ট মাধ্যম লাগবে, যান্ত্রিক তরঙ্গ প্রবাহিত হওয়ার জন্য একটা নির্দিষ্ট মাধ্যম লাগবে। 3 নম্বর হচ্ছে তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে কি করতে পারবে, শক্তি সঞ্চালন করতে পারবে ভাইয়া, এনার্জি ট্রান্সফার করতে পারবে। এনার্জিটা কি করতে পারবে, ট্রান্সফার করতে পারবে ভাইয়া, এনার্জিটা ট্রান্সফার করতে পারবে, কিন্তু তার শক্তির শুধুমাত্র শক্তি সঞ্চালন করতে পারবে, কণার কোনো ধরনের ট্রান্সফার করতে পারবে না। তরঙ্গর বেগ কিসের উপর ডিপেন্ড করবে, তার মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে ভাইয়া, মাধ্যমের প্রকৃতি। তরঙ্গের বেগ, যদি এয়ার মাধ্যমে একটা বেগ পাবো, এয়ারে বেগের ভ্যালু চেঞ্জ হবে ভাইয়া। কিসের ভ্যালু চেঞ্জ হবে? এয়ারে তার বেগের যে ভ্যালুটা আছে সেটা কি হবে, চেঞ্জ হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আমি যদি বলি সলিডের ক্ষেত্রে কি ভাই চেঞ্জ হবে? অবশ্যই সলিডের ক্ষেত্রেও চেঞ্জ হবে। ঠিক আছে, তরঙ্গের যে প্রতিফলনটা আছে, তরঙ্গের প্রতিসরণ আছে, তরঙ্গের কি হবে, উপরিপাতন হবে। নেক্সট যে টপিকটা, সেখানে আমি দেখাবো তরঙ্গের কিভাবে প্রতিফলন হয়, তরঙ্গের কিভাবে প্রতিসরণ হয়, তরঙ্গের কিভাবে উপরিপাতন হয়। আমি একটু উপরিপাতনের কনসেপ্টটা তোমাদেরকে আইডিয়া দিয়ে শেষ করব। হ্যাঁ দেখো, উপরিপাতনটা আসলে ডিপেন্ড করবে কিভাবে ভাইয়া, ধরো আমি একটা তরঙ্গ নিলাম, এই যে একটা তরঙ্গ, এখানে একটা তরঙ্গ আছে, আবার সিমিলারলি আমি আরেকটা তরঙ্গকে কি করলাম, যোগ করলাম। তো দুইটা তরঙ্গকে যখন তুমি যোগ করছো, এই তরঙ্গটাকে ওয়াই, এটাকে আমি এক্স বললাম। দুইটা তরঙ্গ যখন যোগ করছো, তখন তরঙ্গটা দেখতে হবে এরকম। তার মানে এই যে তরঙ্গটা, এটাকে যদি আমি এ ধরে নিই বিস্তারটা, এটাকে যদি আমি ভি ধরে নিই, এই বিস্তারটা তখন হয়ে যাবে এ প্লাস ভি, অর্থাৎ
এই তরঙ্গটাকে আমি লিখতে পারি y প্লাস এক্স, যেটা হচ্ছে বড় হাতের y। এটাকে আমরা বলবো তরঙ্গ দুইটা একটা আরেকটার উপরে কি হয়েছে, পাতিত হয়েছে বা উপরিপাতিত হয়েছে, যেটাকে আমরা ইংলিশে বলি সুপারপজিশন, সুপারপজিশন ফর্মুলা অফ ওয়েভস। আশা করতেছি তোমরা এটা বুঝতে পারছো। অর্থাৎ তরঙ্গের সুপারপজিশন ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, খুব কনসেপচুয়াল জিনিস, এটা খুব ভালো মতো বুঝতে হবে। দুটো তরঙ্গ, একটার বিস্তারের ভ্যালু যদি 5 দেওয়া থাকতো, একটার ভ্যালু যদি 5 দেওয়া থাকতো, তাহলে দুইটা মিলে তরঙ্গের যে টোটাল বিস্তারটা হয়েছে সেটা কত হবে, 10 হবে। সো ইম্পর্টেন্ট জিনিসগুলো এগুলো একটু ভালো করে বুঝে রাখো, ঠিক আছে।